কয়েকদিন আগেই দেখলাম কোক স্টুডিওর কনসার্ট হইতেছে, তো বিশাল আয়োজন। কোক স্টুডিওর গানগুলোও সুন্দর, অনেক বড় বড় সেলিব্রিটিরা আসছে, অনেক বড় বড় গায়ক আসছে এই কনসার্টে অ্যাটেন্ড করছে। বিশাল কনসার্ট হয়েছে আর্মি স্টেডিয়ামে। আর এখনকার সময় এমনিতেই তো লাইভ কনসার্ট অনেক কম হয়, যার কারণে এরকম যদি বড় আয়োজন হয় কম বেশি সবাই অ্যাটেন্ড করার ট্রাই করে। এবং টিকিট প্রাইসও ভালো দেখলাম, এবং সবাই দেখলাম খুব উৎফুল্লভাবে, কারণ সুন্দর একটা পরিবেশে বন্ধু বান্ধব ফ্যামিলি নিয়ে যে একটা কনসার্ট উপভোগ করার মতো সিচুয়েশন এনভায়রনমেন্ট হবে আর্মি স্টেডিয়ামে, এই এক্সপেকটেশনে সবাই কিন্তু গেছে। এবং এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সিও আছে, এআর রহমান নজরুল সঙ্গীত গাইছে অন্যরকম, ওটা ওই টপিক নিয়ে আজকে কথা বলতেছি না। আজকের টপিকটা হচ্ছে ওই মানুষদের নিয়ে যারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ট্রেন্ডিং এর সাথে কাঁপায় দিতেছে যে ইসরায়েলকে বয়কট করার জন্য, ইসরায়েলের প্রোডাক্টকে বয়কট করার জন্য, ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধের কারণে যেই মানুষগুলা বয়কট করছে ফেসবুকে, সেই মানুষগুলাই কোক স্টুডিওর কনসার্টে যায় সেই কনসার্টে প্রমোট করে কনসার্টে সাপোর্ট দিয়ে উড়াই ফেলতেছে। তো আসলে বয়কট করার ওয়েটা কি? যে আসলে এটা কি ট্রেন্ডিং একটা সিচুয়েশন সোশ্যাল নেটওয়ার্কে দেখানোর জন্য, নাকি নিজের মন থেকে আসলে বয়কট করা? তো চলেন শুরু করা যায়। আসসালামু আলাইকুম হে বাংলা মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হাসান সেতু চলে এসেছি আপনাদের সামনে নতুন আরেকটা ছোট্ট মোটো ব্লগে, ছোট্ট একটা টপিক নিয়ে, যেটা আসলে আমার মনের মধ্যে কুতুপুতু করে ঘুরতেছে। তো আমার মনে হলো, আমার মনে যেহেতু ঘুরতেছে আপনাদের সাথে শেয়ার করা উচিত। যদিও আমার ভিডিও হাজার হাজার ভিউ হয় না, যদিও আমার ভিডিও থেকে অনেক অনেক মানুষ ইনফ্লুয়েন্স হয় না, কিন্তু তারপরেও 5 জন 10 জন তো দেখে আমার ভিডিও, কারণ তারা লাইক দেয়। অন্তত তাদের মধ্যে থেকে যদি একজন আমার থটের সাথে এগ্রি করে এবং আপনাদের সাথে ডিসকাস করে যদি কেউ ডিসিশন মেক করে অথবা ডিসিশন মেক করার জন্য উদ্বুদ্ধ হয়, তাহলে আমার মনে হয় ওই জিনিসটাই আমার সফলতা। যেই টপিকটা নিয়ে কথা বলছিলাম সেই টপিকটা হচ্ছে যে ইসরায়েল ফিলিস্তিনির যুদ্ধ দুর্দশায় বা এই যুদ্ধ ইস্যুতে আমরা মুসলমানরা অনেক মর্মাহত, কারণ অনেক বাচ্চা মারা যাচ্ছে। এটা শুধুমাত্র ফিলিস্তিনের না, গাজায় না, ইসরায়েলও অনেক সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আমি ইসলামের যেই থটগুলো আছে ওইগুলো নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি না, ওইটা একটু সেন্সিটিভ ইস্যু। আমি জাস্ট বলতে চাচ্ছি যে আসলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেটা গাজার, ফিলিস্তিনের, ইসরায়েলের সব জায়গায়। তো এই যুদ্ধ সামরিক ব্যাপারগুলো আসলে কখনোই চাহিদার না, কখনোই আমরা চাই না। আসলে যারা জুলুম করতেছে, যারা প্রেসার দিচ্ছে, তাদের সবাইকে থামানো উচিত। জুলুমের কোনো পক্ষপাতিত্ব ইসলাম করে না। তো মেইন যে ইস্যুটা সেটা হচ্ছে যে ইসরায়েলকে আমরা মুসলমানরা সাপোর্ট করছি না, আমরা সাপোর্ট করছি ফিলিস্তিনিকে, গাজাকে। তো সেক্ষেত্রে আমরা এত দূর থেকে তো কোনো কিছু করতে পারতেছি না। তো আমরা যেই জিনিসটা করার থট করেছি সেটা হচ্ছে ইসরায়েলি যে প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করি এই প্রোডাক্টগুলোকে ইগনোর করার জন্য চেষ্টা করতেছি, বা এই প্রোডাক্টগুলোকে বয়কট করার কথা বলতেছি সোশ্যাল নেটওয়ার্কে, ফেসবুকে। তো মজার ব্যাপার হচ্ছে যেই জিনিসগুলো আমরা সোশ্যাল নেটওয়ার্কে বা ফেসবুকে বয়কট করার কথা বলতেছি, এর মধ্যে উল্লেখ্য একটা জিনিস হচ্ছে আপনার নেসলের প্রোডাক্ট, আর একটা হচ্ছে খুব পপুলার, পুরো ওয়ার্ল্ডে পপুলার কোকা কোলা। হ্যাঁ, কোকা কোলাকে আমরা বয়কট করার কথা বলতেছি। এমনিতেও আমি কোল্ড ড্রিঙ্কস আসলে একটু ইগনোর করার চেষ্টা করতেছি রিসেন্টলি, যদিও একটা সময় খুব খাইতাম, ম্যাডামও খুব খাইতো, বাট এখন আমরা জিনিসগুলো ইগনোর করি। তার ভিতরে এই ইস্যুটা তো আছেই। তো এই জায়গা থেকে আসলে সোশ্যাল নেটওয়ার্কে এখন পর্যন্ত আমি স্ট্যাটাস দেই নাই বয়কট কোকা কোলা, অথবা স্ট্যাটাস দেই নাই বয়কট নেসলে। তো আমি আসলে মন থেকে বয়কট করার ব্যাপারটাই প্র্যাকটিস বেশি করি। এই ইসরায়েল ফিলিস্তিনি ইস্যুতে কোকা কোলা, নেসলে অথবা ইসরায়েলি প্রোডাক্ট বয়কটের যে ইস্যুটা, এই ইস্যুতে আসলে 3 ধরনের পিপল দেখা যায়। এক ধরনের পিপল আসলে ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে স্ট্যাটাস দিয়ে বেড়ায়, ইমোশনাল ব্যাপার স্যাপার নিয়ে, যে হ্যাঁ আমি আসলে কোকা কোলা বয়কট করতেছি, আমি ফিলিস্তিনিদের ভালোবাসি, ফিলিস্তিনি বাচ্চাদের ভালোবাসি, আমি ইসরায়েলের সাপোর্ট করতে চাই না কোনোভাবেই ইসরায়েল বেনিফিট হোক এই ধরনের প্রোডাক্ট ইউজ করতে চাই না। কিন্তু ঠিকই নিচে নিচে কোকা কোলা ছাড়া তার চলেই না। আর আরেকটা পিপল আছে যারা আসলে এটা থট করে যে হ্যাঁ আমি তোমার সাথে এগ্রি, কিন্তু মনে মনে বলে আমার মতো একজন না কিনলে কি হইব, কোনো চেঞ্জই আসবো না। এত বড় বড় দেশ, এত বড় বড় পাওয়ার, এত বড় বড় টাকা পয়সা, এনে ছোট ছোট টাকা পয়সার জন্য কিছু আসবে যাবো না, আমি না হয় বাদ দেই, বাকি সবাই করুক, বাদ দেখ, আমি না হয় খাই। তো এই ধরনের পিপল একটা আছে যেটা আসলে কেয়ারি করতেছে না। আর আরেক ধরনের পিপল আছে যারা আসলে মন থেকে বয়কট করে, এইসব ট্রেন্ডিং মেন্ডিং সিচুয়েশন নিয়ে কোনো কিছু কেয়ার করতেছে না। তারা মন থেকে বয়কট করতেছে যে না, আমি আসলে ওদের প্রোডাক্ট নিব না, ওদেরকে কোনো প্রকার একটা সেন্ট, একটা পেনি বা একটা পয়সারও বেনিফিট দিতে এগ্রি আমরা না। তো এই ধরনের পিপলরা ডিফারেন্ট হয়। তো এরকম আরো অনেকগুলো ক্যাটাগরিতে আপনি ভাগ করতে পারবেন, বাট আমি মূল উদ্দেশ্য 3টা ক্যাটাগরিতে ভাগ করলাম। তো চলুন এই 3টা ক্যাটাগরি নিয়ে কথা বলি। আজকে আপনি দেখেন যে কোকা কোলাকে বয়কট করার কথা বলা হচ্ছে, অনেকেই ভাবতেছি যে আমরা আসলে আমাদের মতো ছোট্ট একটা দেশ, ছোট্ট একটা শহরে এবং ছোট্ট একটা মানুষ যদি একটা কোকা কোলা না কিনে তাতে কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? ইসরায়েলের কিছুই হবে না, এটা আসলে কোনো কিছু ইম্প্যাক্টই পড়বে না। ইভেন তো এটা তো আমাদের বাংলাদেশেরও একটা আসলে ডিলারশিপ আছে বা বেনিফিটের ব্যাপার আছে। তো এটা আমরা কতটুকু আর তাকে ব্লক করতে পারবো? কিন্তু ব্যাপারটা হইতেছে শুরুটা আসলে ছোট থেকে করতে হবে। আমি আপনাকে 2টা স্টোরি আজকে শেয়ার করতে যাচ্ছি। এর মধ্যে প্রথম একটা স্টোরি হচ্ছে আমার নিজের ঘরের একটা স্টোরি, যেটা হচ্ছে আমি নিজে পার্সোনালি ইলিশ মাছের ডিম
খাই না। কেন খাই না? আমার কাছে মনে হয় যে আসলে ইলিশ মাছ এমনিতেই একটা রেয়ার মাছ, বাংলাদেশের জাতীয় মাছ এবং খুব টেস্টি, এবং এই জিনিসটা একটা স্পেসিফিক টাইমে গভর্নমেন্ট থেকে বা মৎস্য বিভাগ থেকে বা মৎস্য মন্ত্রণালয় থেকে নিষেধ করা হইতেছে যে ওই ডিমওয়ালা মাছটা ধরলে ইলিশের প্রজননে ক্ষতি হয়, বা এটা কেমন দেখায় যে একটা ডিমওয়ালা মাছকে মেরে ফেলতেছেন, আরো অনেকগুলো মাছ হইতে পারতো, যেন মাছের প্রজননটা আরো বেটার হয়। এটা একটা স্টাডি করে একটা বৈজ্ঞানিক একটা ব্যাখ্যা হইতেছে একটা স্পেসিফিক টাইম ডিমওয়ালা ইলিশ যেন কেউ না ধরে। সব জায়গায় তো চুরি চামারি বা ছেঁচড়ামি আছে যেগুলো ধরতেছে এবং কিনতেছে, আমরাও কিনতেছি, আমরাও খাইতেছি, কিন্তু এই জায়গা থেকে আমার একটু ব্যাপারটা গায়ে লাগে যে না, আমি আসলে এটা করবো না। আমি অনেক আগে বিটিভিতে একটা অ্যাড দেখছিলাম ছোটবেলায়, ওখান থেকে আমার মনে একটা থট আসছে যে যেই হোক না কেন, যে ধরতেছে এটা তো আমি থামাইতে পারবো না, যে বেচতেছে এটা তো আমি থামাইতে পারবো না, যে কিনতেছে এটা তো আমি থামাইতে পারবো না, অন্তত আমি তো আমারটা খাইতেছি, তো আমি থামলাম, আমি খাবো না। ওই ডিসিশনের পরে থেকে আমি এখন পর্যন্ত কখনোই ইলিশ মাছের ডিম খাই নাই। আমি এই স্টোরিটা কেন আপনাকে বলতেছি সেটা হচ্ছে যে আমাদের ঘরে যখন ইলিশ মাছের ডিম রান্না করা হয় বা ইলিশ মাছ ডিমওয়ালা ইলিশ মাছ রান্না করা হয় এবং আমার চোখে যেটা পড়ে যে ডিমওয়ালা মাছ বাসায় আনা হয়েছে, ওই দিন আমি কোনো তরকারি দিয়ে ভাত খাই না। হ্যাঁ, আমি অন্য ডিম দিয়ে খাই, অন্য কোনো তরকারি থাকলে ওইগুলো খাই, বাট ওই মাছ আমি খাই না, আমি একটা বিরক্ততা প্রকাশ করি। তখন আমার আম্মুর কথা হইতেছে যে আরে বাবা, আমি যদি না কিনতাম অন্য কেউ কিনতো, এটা তো মরেই গেছে, এটা তো এমন না যে তুই নদী থেকে থামাইতেছস। আম্মার কোনো কথাই আমি না শুনি এবং এই ব্যাপারটা নিয়ে আমি খুব স্ট্রিক্ট থাকি যে ওই দিন আমি খাওয়া দাওয়া কোনো তরকারি খামুই না, আমি ডিম বাইজে দিলাম, ডিম দিয়ে ভাত খেয়ে উঠে দিয়ে এবং একটা বিরক্ততা প্রকাশ করি। তো ওই জায়গা থেকে আম্মা একবার দুইবার তিনবার যখন এই সেম জিনিসটা রিপিট হয় তখন আমার কাছে একটু খারাপ লাগে, থাক ইলিশ মাছের ডিম রান্না করলে বা ইলিশ মাছ আনলে সেতু যেহেতু এই সময়টাতে খায় না ইলিশ মাছের ডিম, অন্য কোনো তরকারিও খায় না, সেতু যেহেতু প্যারা হয় বা প্রবলেম হয়, ওই যেহেতু বিরক্ত হয়, আমি আনবো না। আম্মা কিন্তু ডিসিশন দিছে সে ডিমওয়ালা ইলিশ মাছ কিনে না। সে যদি ফিল করে যে কোনো ইলিশ মাছের ডিম আছে, সে ওই মাছ কেনে না। আজকে চিন্তা করে দেখেন, আমার একটা ছোট্ট ডিসিশনের কারণে 12 থেকে 15 বছর ধরে আমাদের ঘরে ডিমওয়ালা ইলিশ মাছ কেনা হয় না। মানে 16 কোটি মানুষের তো আমি চেঞ্জ করতে পারি নাই, বাট আমার একটা ডিসিশনের কারণে আমাদের ফ্যামিলির যে 12 থেকে 15 জনের একটা ফ্যামিলি, এই ফ্যামিলিতে কিন্তু একটা ডিসিশন আসছে যে আমরা ডিমওয়ালা ইলিশ মাছ কিনবো না। খুব বেশি হয়তো বেনিফিট করতে পারেনি, কিন্তু আমার কাছে মনে হয় যে ছোট্ট একটা উদ্যোগ, ছোট্ট একটা চেষ্টা থেকে শুরু হয় বড় বড় কোনো ডিসিশন। হয়তো আমার মতো আরো অনেকেই আছে এই ধরনের ডিসিশন নিয়ে বসে আছে। আরেকটা স্টোরি আপনাদেরকে বলি, 2012-13 দিকে যখন সোশ্যাল নেটওয়ার্ক ফেসবুক সবাই চালায় না বা টুকটাক পপুলার হচ্ছে, তখন পোলাপাইন আসলে হেলমেট ছাড়া বাইক রাইডের ভিডিও দিত, ছবি দিত, খুব ভাবটাপ শো অফ করার জন্য অ্যাজ ইউজুয়াল এখনো যেটা করা হয় সোশ্যাল নেটওয়ার্কে এগুলো আপলোড করতো। তো আমরা বাইকিং কমিউনিটি যারা সিনিয়র পিপল ছিলাম বা যারা একটু পপুলার ছিলাম, তারা একটা ডিসিশন নেই, আমরা গুটি কয়েকটা বাইকার ডিসিশন নেই সিনিয়ররা, যে আমরা আসলে যারা হেলমেট ছাড়া ছবি দিবে, রাইডিং এর ছবি বা রাইডিং এর ভিডিও, তাহলে তাদেরকে আমরা আসলে লজ্জা দিব এবং তাদের ছবিতে লাইক কমেন্ট শেয়ার করবো না, এবং এটা একটা ট্রেন্ডিং পর্যায়ে ওই সময়টা নিয়ে আসি। মজার ব্যাপার হলো এই জিনিসটা হয়তো কোনো অ্যানাউন্স করে বড় সড়ো আকারে কিন্তু আয়োজন করে করা হয় নাই, বাট ওই ছোট ছোট পোস্ট গুলা, ছোট ছোট কমেন্ট গুলা, ছোট ছোট আমাদের তাদেরকে অপমান করা গুলা ব্যাপারটা প্র্যাকটিস হইতে হইতে এখন সোশ্যাল নেটওয়ার্কে এমন একটা ব্যাপার হয়ে আসছে, আপনারা খেয়াল করে দেখবেন সোশ্যাল নেটওয়ার্কে রাইডিং এর কোনো ছবি বা রাইডিং এর কোনো ভিডিও কোনো ম্যাচিউর পারসন হেলমেট ছাড়া দেয় না, কারণ এটা নিয়ে সে একটা পচানি খায়, এটা নিয়ে সে একটা লজ্জা বোধ করে। এখন মনে করেন আন্ডারওয়্যার পরে একটা ছেলে ছবি আপলোড করতে পারবে না, সেটা লজ্জা পাবে, যে সোসাইটিতে এটা মানায় না। ঠিক এই ব্যাপারটা আমাদের বাইকিং কমিউনিটিতে কিন্তু হয়ে গেছে যে হেলমেট ছাড়া রাইডের কোনো ছবি বা ভিডিও আপলোড করলে এটা আসলে মানায় না, এটা আসলে স্ট্যাটাসে যায় না, এটা আসলে খ্যাত কাজ। তো এই যে একটা প্র্যাকটিসটা অল্প থেকে শুরু হয়ে কিন্তু একটা বড় আকারে জায়ান্ট আকারে ধারণ করছে। তো এই জিনিসগুলো কিন্তু ছোট ছোট থেকেই উদ্যোগটা আসে। আজকে এই বয়কটের ব্যাপারটা শুধুমাত্র সোশ্যাল নেটওয়ার্কে না রেখে আমরা যদি নিজেরা প্র্যাকটিস করি, হ্যাঁ, এবং এটা নিয়ে যদি আলোচনা করি, এটা নিয়ে কথা বলি, তাহলে আমার মনে হয় যে আসলেই এই ধরনের একটা ইম্প্যাক্ট ফেলা আমাদের সোসাইটিতে সম্ভব। আর আরেকটা ব্যাপার যেটা নিয়ে আসলে মেইন কথাটা শুরু হয়, যেটা নিয়ে আসলে আমার মনে হলো যে আজকে আমার থটটা আপনাদের সাথে শেয়ার করা উচিত, সেটা হচ্ছে আপনি শুধুমাত্র কোকা-কোলা কেনা থেকে বিরত কেন থাকতেছেন? আপনি শুধুমাত্র কোকা-কোলা কেনা থেকে বিরত থেকে তো তাদেরকে আসলে থামাইতে পারতেছেন না। বাংলাদেশের অন্যতম মিউজিকের একটা স্টেশন হইতেছে কোক স্টুডিও, তাদের ইউটিউবে হিট দিয়ে আমরা উড়াই ফেলতেছি, লাইক দিয়ে উড়াই ফেলতেছি, অ্যাপ্রিসিয়েট করে উড়াই ফেলতেছি, আমি বানতেছি তারা মিউজিক করতেছে, বাট মূল বেনিফিটটা কে নিচ্ছে? কোকা-কোলা নিচ্ছে। আপনি বলতেছেন আপনি কোকা-কোলা বয়কট করতেছেন, আপনি মনে করেন কোক স্টুডিওর কনসার্টে যা উড়ায় নাইচা ফাটায় ফেলতেছেন, খুব এনজয় করে আসতেছেন, এত টাকা টিকিট খরচ করে তাদেরকে দিচ্ছেন। এই যে টিকিটটা খরচ করে টাকাটা দিচ্ছেন, এই টাকাটা আসলে কে বেনিফিট হচ্ছে? এই জিনিসগুলো কেন আপনারা ক্যালকুলেট করতেছেন না? কোকা-কোলা যদি আসলেই বয়কট করতে হয় সোশ্যাল নেটওয়ার্কে না রেখে মন থেকে বয়কট করেন, আসলেই যদি কোকা-কোলা আপনাদের বয়কট করতে হয় মন থেকে বয়কট করেন, সব জায়গা থেকে বয়কট করেন। আমি আজকে থেকে নিয়ত করছি আমি কোক স্টুডিও গান শুনবো না, কোক স্টুডিও গানে ভিউ দিব না, আমি কোক স্টুডিও কোথাও যাবো না, আমি কোকা-কোলা খাবো না। আমি জানি না এতে কোনো ইম্প্যাক্ট পড়বে কিনা, কিন্তু আমার মনে হয় যে আসলে ট্রেন্ডিং ব্যাপারগুলা ট্রেন্ডিং এর সাথে তাল মিলিয়ে নেওয়ার চাইতে মন থেকে ডিসিশন নেওয়া উচিত। তো আমার সাথে সাথে যদি আপনারা এরকম কোনো ডিসিশন নিতে চান বা আপনার মতামত কি, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।
আমি হাসান সিধু আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো যে কোনো সময় যে কোনো জায়গায় ক্যামেরা অন করে। সাবধানে থাকবেন, সেফলি বাইক চালাবেন এবং যেই ডিসিশনে নেন না কেন সোশ্যাল নেটওয়ার্কে দেখানোর জন্য না, মন থেকে নেন। আল্লাহ হাফিজ।